নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। আজকে মতামতের শীর্ষক আচ্ছে দিন, নিউ ইন্ডিয়া, বিকশিত ভারত। নানান রকমের স্লোগান মোদিজির, কিন্তু কেবল এই গোলপোস্ট পাল্টে পাল্টে কি আর বাঁচা যাবে? হ্যাঁ, আজকে সেটা নিয়েই আলোচনা, সেটাই আমাদের আজকে মতামতের শীর্ষক। আচ্ছে দিন, নিউ ইন্ডিয়া, বিকশিত ভারত। এরপরে বলবো যে বাংলা বাজার সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, আর যদি সম্ভব হয়, যদি আপনারা পারেন, তাহলে আমাদের সদস্যপদ নিন, তাতে আমাদের কিছুটা সুবিধে হয়। 3 নম্বর হচ্ছে যে হ্যাঁ, আজকেও কিন্তু জিরো আওয়ার আছে। আজকে জিরো আওয়ারে জয়ন্ত চৌধুরী সাংবাদিক এবং সিদ্ধব্রত দাস, আপনারা জানেন, দুজনে আমাদের আলোচনায় আসবেন। আজকের আলোচনা ঠিক আছে, শুভেন্দু সরকারের 100 দিন নিয়ে আমরা আলোচনা করেছি। বিরোধীরা এই 100 দিনে কি করলো সেটা নিয়েও আমরা আজকে আলোচনা করতে চাইব। আসুন, আপনারাও যোগ দিন, আপনারাও আপনাদের মতামত দিন। শুরু করছি আজকের মতামত। আজকের শীর্ষক আচ্ছে দিন, নিউ ইন্ডিয়া, বিকশিত ভারত। 2014-তে মোদিজির আচ্ছে দিন, 2022-এ নিউ ইন্ডিয়া হয়ে গিয়েছিল। মানে নতুন নাম, নতুন লোগো, নতুন প্রতিশ্রুতি। আমরা খেয়ালও করিনি। শরতের কাশফুলের রঙের সেই মেঘের মতো সেই আচ্ছে দিন কোথায় কোন সুদূরে ভেসে গেছে। আমাদের মনেও ছিল না আর সেই আচ্ছে দিনের কথাগুলো। কালা ধন বাপস লায়েঙ্গে, 2 কারোর নকরি হোগা, এসব আমরা ভুলে গিয়েছিলাম। আমাদের স্মৃতিতে তার দাগও নেই। সেই সময় এসে হাজির হয়ে গেল নিউ ইন্ডিয়া, এক নতুন ভারতের স্বপ্ন। স্বপ্নের ফেরিওয়ালা নিয়ে এলেন, কাড়া নাকাড়া বাজিয়ে সেই নিউ ইন্ডিয়ার প্রচার হলো। ক্রমশ সময় বয়ে গেল গঙ্গা যমুনার জলের মতো, এবং নিউ ইন্ডিয়ার স্মৃতিতে সবে মরচে লাগা শুরু হয়েছে। ঠিক সেই সময়ই এসে হাজির বিকশিত ভারত, বিকশিত ভারত। কিন্তু এবারে একটা টুইস্ট আছে, কাহানি মে টুইস্ট হ্যায়। এবারে বিকশিত ভারত হলো পোস্ট ডেটেড চেক। আগেরগুলো বলেছিলেন লায়েঙ্গে, মানে এই শুরু করলাম আমরা। এবার এটা হচ্ছে পোস্ট ডেটেড চেক, বলেই দিয়েছেন তারিখ 2047। মানে মারি, মড়ক, মন্বন্তর, দুর্ঘটনা, স্বাভাবিক মৃত্যু, বার্ধক্য মৃত্যু ইত্যাদি পার করে যদি আপনি বেঁচে থাকেন সেই 2047 পর্যন্ত, তাহলেও কি সেই বিকশিত ভারতের দেখে যেতে পারবেন? কারণ সে বিকশিত ভারতে কি হবে, কেমন করে হবে, কি হবে সেই বিকশিত ভারত, কেউ কি জানেন না। মোদিজি, বিজেপি বা সরকারের তরফে কোনো হোয়াইট পেপার জারি করে বলা হয়নি যে সেই বিকশিত ভারতে ডট 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 এই 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 থাকবে। না, বলা হয়নি। কারণ আপনি চান বা না চান, 26 কেটে 27, 28, 29, 30 ইত্যাদি পার করে 47 তো আসবেই। কিন্তু সেই বিকশিত ভারতে কি থাকবে কেউ জানে না, কেউ জানে না, মন জানে। 2014 থেকে আজ অবধি কি হয়েছে? নরেন্দ্র ভাই দামোদর দাস মোদি বলেছিলেন বছরে 2 কোটি মানুষের চাকরি হবে। আজ বেকারত্ব রেকর্ড তৈরি করেছে। এই সীমাহীন বেকারত্বের মধ্যে সামান্য খড়কুটোর মতো 100 দিনের কাজের প্রকল্প গ্রামীণ এলাকাতে, ভারতবর্ষ একটা কৃষিপ্রধান দেশ, তার গ্রামীণ এলাকায় সবচেয়ে বেশি, সেখানে চালু হয়েছিল। এই মুহূর্তে তার অবস্থাটা কি? মনরেগা তুলে দেওয়া হয়েছে, এসেছে নতুন প্রকল্প জি রামজি। 100 দিনের কাজের প্রকল্পে 100 দিনের কাজ কেউ পায়নি। গড়ে খুব বেশি হলে 42 দিন পর্যন্ত গিয়ে আটকে গেছে। এবারে বলা হলো 125 দিন কাজ দেওয়া হবে, এবং নতুন প্রকল্প জি রামজি। তার হিসেব বলছে 2022-23 অর্থ বছরে গ্রামীণ এলাকাতে জুলাই মাসে, মানে এই যে জুলাই গেল, সেই জুলাই মাসে 23.47 কোটি কর্মদিবস তৈরি করা হয়েছিল। 1.75 কোটি মানুষ সেই লাভ পেয়েছিলেন। অর্থাৎ 23 সালে 1.75 কোটি মানুষ লাভ পেয়েছিলেন। 23-24-এ ওটা 27.14 হয়ে গেল ওই জুলাই মাসেই, এবং 2.9 কোটি পরিবার তার লাভ পেল। 2024-এ কমে গেল 20.30 লক্ষ কর্মদিবস তৈরি হলো, 1.62 কোটি মানুষ লাভ পেলেন। 25-26-এ এসে সেটা
মানে যেখান থেকে জিরামজি তৈরি হলো, 15.33 কোটি কর্মদিবস, 1.42 কোটি পরিবার সুবিধে পেল। এইবারে জিরামজি ইমপ্লিমেন্ট হচ্ছে, জিরামজি এসেছিল, ইমপ্লিমেন্ট হয়নি, এই প্রথম ইমপ্লিমেন্ট হলো 26-27 জুলাই মাসে। মাত্র 7.67 কোটি কর্মদিবসে মাত্র 68 লাখ মানুষ এই প্রকল্পের সুবিধে পেল। মানে ধারাবাহিকভাবে রোজগারের সামান্য ব্যবস্থা যা কমে যাচ্ছিল, এখন মনরেগা থেকে জিরামজি হওয়ার পরে তা হু হু করে নিচে নেমে এলো। সরকারের হিসেব বলছে রাজস্থানে 46%, বিহারে 43%, গুজরাটে 60%, উড়িষ্যাতে 62%, উত্তরপ্রদেশে 74%, হিমাচল প্রদেশে 84% কাজ কমেছে এই 125 দিনের জিরামজি প্রকল্পে। মানে তস্য গরিবদের অবস্থা আরো খারাপ হয়ে চলছে। এদিকে 6 আগস্ট 2026, এই 6 আগস্ট 2026 রাজ্যসভায় দেওয়া তথ্য বলছে প্রধানমন্ত্রীর বিদেশ সফরের জন্য 21 থেকে 26 জুলাইয়ের মধ্যে মোট খরচ হয়েছে 550 কোটির বেশি। 2021-এ 36 কোটি, 2022-এ 55 কোটি, 2023-এ 93 কোটি, 2024-এ 109 কোটি, 2025-এ 180 কোটির বেশি, 2026-এ জুলাই পর্যন্তই 74 কোটি টাকা খরচ হয়ে গেছে। অর্থাৎ ধারাবাহিকভাবে ওনার বিদেশের যাওয়ার, মানে বিদেশ ভ্রমণ, বিরাট কাজ, সেগুলো ধারাবাহিকভাবে খরচ বেড়েছে। লোকসভা রাজ্যসভা সাংসদদের মাইনে ভাতা বিশাল খরচ করে তৈরি করা হয়েছে সংসদ ভবন, দিল্লিকে ঢেলে সাজানো হয়েছে, কিন্তু স্বাস্থ্য আর শিক্ষা খাতে বরাদ্দ কমেছে। 40% শিক্ষার্থী সেকেন্ডারি স্কুল পর্যন্ত যাচ্ছেনই না। 1 লক্ষ এমন স্কুল আছে যেখানে মাত্র একজন মাস্টারমশাই। গত 2 বছরে বন্ধ হয়েছে 90,000-এর বেশি প্রাথমিক স্কুল। আর সেদিন বলুন আর নিউ ইন্ডিয়ায় বলুন, ভারতের যে কোনো রাজ্যে গ্রামীণ সরকারি হাসপাতালগুলোতে চলে যান, ডাক্তার নেই, ওষুধ নেই, বেড নেই, অপারেশন থিয়েটার নেই। 12 বছর হলো না, আর মোদিজি এখন আরো 21 বছর পরের এক স্বপ্নকে এনে হাজির করেছেন। আপনাকে বিকশিত ভারত দেখতে গেলে 2047 পর্যন্ত হরিমটর খেয়ে পেটে গামছা বেঁধে বেঁচে থাকলে আপনি দেখতে পাবেন বিকশিত ভারত। বেশ কদিন আগে ওনারই কথায় 4র্থ অর্থনীতি থেকে 3য় অর্থনীতিতে পৌঁছে যাচ্ছিল আমাদের দেশ, যদিও সেই হিসেবেই দেশের অর্থনীতি এখন নেমে এসছে 6 নম্বরে। কিন্তু সেসব জিডিপির ঢপের চপের কথা রাখুন, কেবল মাথা পিছু রোজগারে ভারত এখন কোথায়? IMF, ইন্ডিয়ান মনিটারি ফান্ডের এপ্রিল 2026 ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক যা জানাচ্ছে, ভারতের মাথাপিছু আয় এখন $2,831 মাথাপিছু আয়। বিশ্বের 195টা অর্থনীতির মধ্যে ভারতের অবস্থান 149-এ, 195-এর মধ্যে 149। মালদ্বীপ $19,464, চীন $14,870, শ্রীলঙ্কা $4,500, ভুটান $4,900, বাংলাদেশ $2,911 মাথাপিছু আয়, ভারতবর্ষ $2,813 মাথাপিছু আয়। আমাদের চেয়ে কম কারা? হ্যাঁ, নেপাল 1,700, পাকিস্তান 1,600, আফগানিস্তানে 448 মাথাপিছু আয়। আমরা বাংলাদেশেরও তলায় আছি। এবং মাথায় রাখবেন, এই হিসেবটাও সঠিক নয়, কারণ এই হিসেবের মধ্যে আম্বানি আদানিদের আয় আপনার আয়ের সঙ্গে যোগ করে জনসংখ্যা দিয়ে ভাগ করা আছে। এবার মাথাপিছু আয় সেভাবেই বার করা হয়েছে। সেই সুপার রিচ, সেই ফিল্দি রিচ, সেই বিভৎস ধনীদের আয় যদি বাদ দেওয়া হয়, আমাদের মাথাপিছু আয় $400-এরও কম হয়ে যাবে। দেশের কর্পোরেট জগতের মোট আয়ের 60% বেশি নিয়ন্ত্রণ করছে 5টা বড় পারিবারিক ব্যবসায়ী গোষ্ঠী। হ্যাঁ, 60% বেশি। কারা? 5টা বড় পারিবারিক গোষ্ঠী। এর মধ্যে আদানি আম্বানি পরিবারের সংস্থাগুলো হাতেই রয়েছে 20%, কেবলমাত্র 2টো পরিবারের হাতে। বিশ্বব্যাংকের ইকোনমিক রিভিউ কদিন আগে প্রকাশিত একটা সমীক্ষা রিপোর্টে এই তথ্য সামনে এসে দাঁড়িয়েছে। সমীক্ষা বলছে, গত 2 দশকে ভারতের কর্পোরেট আয়ের ক্ষমতার কেন্দ্রীভবন, সেন্ট্রালাইজেশন ক্রমশ বেড়েছে। সোজা বাংলায় তা কয়েকটা পরিবারের মধ্যেই সীমিত হয়ে যাচ্ছে। উদারীকরণের পরে বাজারে প্রতিযোগিতা বাড়লো, আমরা ভেবেছিলাম বাড়বে, বড় পারিবারিক ব্যবসায়ী গোষ্ঠীগুলোর মধ্যে আধিপত্য কমবে, তা কমেনি, বরং হাতে গোনা কয়েকটা পরিবারের হাতে আর্থিক ক্ষমতা আরো কেন্দ্রীভূত হয়েছে।
একই সঙ্গে ওই রিপোর্ট বলছে কেন্দ্রীয় সরকারের কর্পোরেট কর আদায়ের প্রায় ৭৪% আসছে ওই 5টা পরিবারের কর্পোরেট সংস্থাগুলোর থেকে, যা বলে দিচ্ছে মোদী সরকার এমনকি ব্যবসা বাণিজ্যেও কয়েকজন নির্দিষ্ট পরিবার, হাউস বা গোষ্ঠীকে ধারাবাহিকভাবে সমর্থন দিয়ে যাচ্ছে। বিশ্বব্যাংকের ইকোনমিক রিভিউয়ে ছাপা বিজনেস গ্রুপস কনসেন্ট্রেশন অ্যান্ড মার্কেট পাওয়ার ইন ইন্ডিয়া এই শীর্ষক একটা গবেষণা লিখেছেন স্পেনের মাদ্রিদের আই বিজনেস স্কুলের ভিজিটিং প্রফেসর সাইমন কমান্ডার সমেত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। একসঙ্গে সেই কাজটা হয়েছে। 2001 থেকে 20 সাল পর্যন্ত ভারতের কর্পোরেট ক্ষেত্রের আর্থিক দলিল তথ্য বিশ্লেষণ করে তারা এই রিপোর্ট তৈরি করেছেন। সমীক্ষাতে বলা হচ্ছে 2001 থেকে 20 মধ্যে রিলায়েন্স, আদানি, টাটা, বিড়লা, ওপি জিন্দল এই 5টা বড় ব্যবসায়িক পরিবার মিলিতভাবে দেশের কর্পোরেট আয়ের 60% বেশি কন্ট্রোল করছে। পরিষ্কার বলে দিচ্ছে। একই সময় অন্য কর্পোরেট সংস্থাগুলো মোট আয়ের অংশ ক্রমশ কমছে, যার বদলে এই 5টা পরিবারের ব্যবসায়িক গোষ্ঠীগুলো অংশ বাড়ছে। রিলায়েন্স, আদানি গোষ্ঠী ধারাবাহিকভাবে মোট কর্পোরেট আয়ের অন্তত 20% অংশীদার ছিল বলে রিপোর্টে বলা হচ্ছে। ওপি জিন্দাল, টাটা গোষ্ঠীর অংশ বেড়েছে, যদিও তা মোট আয়ের 10%-এর নিচে ছিল। সমীক্ষা আরও বলছে যে 2020 সালে শীর্ষ 25টা পারিবারিক ব্যবসায়িক গোষ্ঠীর হাতে মোট দেশজ উৎপাদন মানে ডোমেস্টিক প্রোডাকশনের 15%-এর বেশি অংশ ছিল। অর্থাৎ অর্থনীতির একটা বড় অংশই অল্প কয়েকটা ব্যবসায়িক গোষ্ঠীর হাতে নিয়ন্ত্রণ করা রয়েছে, তাদের নিয়ন্ত্রণে রয়েছে। খালি তাই নয়, রিপোর্ট কর্পোরেট আয়ের এই কেন্দ্রীভবনের এই যে কনসেন্ট্রেশন, এই যে এক জায়গায় এসে জড়ো হওয়া, এই বৈষম্যের সম্ভাব্য কারণ হিসেবে সরকারি নীতিকে দায়ী করছে। এমন নয় যে তারা তাদের প্রচেষ্টায় এই সমস্ত কাজগুলো করেছে, সরকারি নীতি এই কাজটাকে করাচ্ছে, এই ঘটনাটাকে ঘটাচ্ছে। গবেষকরা বলছেন কিছু ব্যবসায়িক গোষ্ঠীকে ন্যাশনাল চ্যাম্পিয়ন হিসেবে অগ্রাধিকার দেওয়ার নীতি বড় কর্পোরেট সংস্থাগুলোর বাজার আধিপত্য তৈরি করছে। বড় কর্পোরেট যে সংস্থা তারা বাজারের দখল নিচ্ছে, ছোট ছোট সংস্থাগুলো উবে যাচ্ছে, সেগুলোকে তারা কিনে নিচ্ছে, সেগুলোকে তারা টেক ওভার করছে। মোদ্দা কথা, সরকার এই কয়েকটা পরিবারের হাতে দেশের সম্পদকে তুলে দেবার কাজ করে যাচ্ছে। বিশেষ করে আদানি আম্বানি গোষ্ঠীর দ্রুত আয় বৃদ্ধির ক্ষেত্রে সরকারের নীতি, বিশেষ সুবিধের অভিযোগ নিয়ে আলোচনা রয়েছে রিপোর্টটাতে। সমীক্ষাতে বলছে সবচেয়ে বড় 5টা ব্যবসায়িক পরিবার বিভিন্ন শিল্পক্ষেত্রের অর্ধেকের বেশি রাজস্বের উপরে, রেভিনিউয়ের উপরে পূর্ণ নিয়ন্ত্রণ, ফুল কন্ট্রোল প্রতিষ্ঠা করেছে। প্রতিযোগিতা নীতি, কর চাপানো বা নিষেধাজ্ঞার মতন যে সাধারণ ব্যবস্থা আছে কর্পোরেট ক্ষমতাকে কমানো, সম্পত্তির জ্যামিতিক বৃদ্ধিকে আটকাতে পারছে না এসব দিয়ে। মানে খুব পরিষ্কার, দেশ জুড়ে রোজগার কমছে, বেকারত্ব বাড়ছে, মূল্যবৃদ্ধি হচ্ছে, যা সাধারণ মানুষের ঘুম কেড়ে নিলেও বড় লোকদের কাছে কোনো সমস্যাই নয়, কারণ তাদের আয় তো বাড়ছে। স্বাস্থ্য শিক্ষা খাতে আয় ব্যয় বরাদ্দ কমছে, এতেও মার খাচ্ছে সেই গরিব মানুষ, কারণ সম্পন্ন মানুষজন সরকারি হাসপাতালে যাচ্ছেনই না, যাবেন কেন? সরকারি স্কুলে ছেলে মেয়েদের পাঠাচ্ছেন না, পাঠাবেন কেন? দেশের কজন আমলা, দেশের কজন মন্ত্রী আজকের দিনে হিসেব করে যেদারে তাকাবেন, পাশাপাশি যেখানে তাকাবেন একেবারে সাধারণভাবে যে একজন বিডিও থেকে শুরু করে, একজন এসডিও থেকে শুরু করে, ডিএম থেকে শুরু করে, যে সেক্রেটারি লেভেলের যারা আমলারা আছেন, একজন সাধারণ বিধানসভার এমএলএ থেকে শুরু করে আর একেবারে ওপর মন্ত্রী পর্যন্ত চলে যান, তাদের ছেলেমেয়েরা কোথায় পড়ে? তাদের ছেলেমেয়েরা অসুস্থ হলে কোন হাসপাতালে ভর্তি হয়? এবং গত 12 বছরে এই অবস্থাটা তৈরি করা হয়েছে একটাই উদ্দেশ্যে, এই কর্পোরেট হাউসগুলোর হাতে আছে প্রচার যন্ত্র, সমস্ত সংবাদ মাধ্যম এদের হাতে, এরাই বিজেপির নির্বাচনী তহবিলে কোটি কোটি টাকা ঢালছে, এরাই এক ব্যবস্থা তৈরি করছে যেখানে দেশের সবকটা সাংবিধানিক প্রতিষ্ঠান তাদের মর্যাদা খুইয়ে সরকারে থাকা দলের হয়ে কাজ করে যাচ্ছে। এবং আজ তা মানুষের কাছে কোনো গোপন তথ্যই নয়। সারা দেশে এসআইআর করে 9-10 কোটি মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে এক দুর্ভেদ্য ব্যবস্থা তৈরি করা হচ্ছে যেখানে বিজেপিকে নির্বাচনে হারানো প্রায় অসম্ভব। সেরকম একটা সময় আমরা দেখলাম ছাত্র যুবরা, এই জেনজিরা রাস্তায় নেমে জানিয়ে দিল রাস্তার লড়াইয়ে বিজেপিকে হারানো যায়, বাধ্য করানো যায়। তারা হাসতে হাসতে বলেছিলেন এটা বিজেপি সরকার, এখানে পদত্যাগ হয় না। হ্যাঁ, পদত্যাগ হলো, করতে বাধ্য হলেন তারা। আজকে যে লাঠি চালানো হয়েছে তাই নিয়ে তারা বিচার শুরু করতে বাধ্য হয়েছেন, তারা এফআইআর গুলোকে তুলতে বাধ্য হচ্ছেন তারা। হ্যাঁ, সেই পথটা তারা দেখিয়েছে।
একটা রাস্তা খুলে গেছে, একটা ঢেউ উঠছে, ভাঙছে তো আর একটা ঢেউ উঠছে। চারিদিক থেকে প্রশ্নের বন্যা মাটিতে নামিয়ে এনেছে অজৈবিক মানুষটাকে। এক তুচ্ছতাচ্ছিল্যের মধ্যে দিয়ে ক্ষমতার শীর্ষে থাকা মানুষটার চারপাশের যে জ্যোতির্বলয়, যে অরা, ভেঙে খান খান। হ্যাঁ, আর জুমলাবাজি মানুষ সহ্য করবে না। ওই আছে দিন নিউ ইন্ডিয়া, বিকশিত ভারতের জুমলাবাজিতে মানুষ ভুলবে না। তারা চায় শিক্ষা, তারা চায় স্বাস্থ্য, তারা চায় রোজগার, তারা চায় এক সমৃদ্ধ দেশ। এতদিন এইসব চাহিদার সামনে ঝোলানো হতো বিভাজনের নানান ফতোয়া, ওরা আমরা, মঙ্গলসূত্র, লুঙ্গি, ঝোলানো হতো মন্দির, মসজিদ, কবরস্থান আর শ্মশানের নোংরা প্রচার। তাকিয়ে দেখুন, সেই প্রচার ভেসে গেছে গঙ্গা যমুনার জলে। ছেলেমেয়েরা জানিয়ে দিয়েছে ওসবে চিড়ে ভিজবে না। হ্যাঁ, মানুষ আছে দিন আনবে বলে, সত্যিকারের আচ্ছে দিন আনবে বলে বসে আছে, তারা সেই জন্য রাস্তায় নেমেছে। আচ্ছে দিন মানুষ আনবে, কোনো পুরোহিতের দরকার নেই। ভাবুন, ভাবুন, ভাবতে থাকুন, বাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।